হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে স্ট্যান্ডার্ড থ্রির বিজ্ঞানের বিষয়ের যে তোমাদের তাপের প্রভাব পড়ানো হচ্ছিল, সেই তাপের প্রভাবের যে শেষের অংশটুকুনি আমরা পড়ব। দেখো, তোমরা তাপের প্রভাব থেকে তোমরা পড়েছিলে যে বস্তু তাপ গ্রহণ করে, এবং আমরা তখন এটাও বলেছিলাম যে বস্তু যখন তাপ গ্রহণ করে তার একটা অনুভূতি হয় কি না, গরম। আবার যখন বস্তুকে আমি যখন ঠান্ডা করি, ধরে নাও তুমি একটা জলকে যখন তুমি ফ্রিজে ঢোকাও, ডিপ ফ্রিজে রাখো, তো ডিপ ফ্রিজে রাখলে সেটা কি হয়, বরফ হয়ে যায়। আবার তুমি যদি এমনি ফ্রিজে রাখো জল, তাহলে কি একটা ঠান্ডা হয়। তো এই যে ঠান্ডা হয় এইটা বলছি, তো এটা তো আমরা অনুভব করে বলছি, তাই তো? তাহলে এই যে একটা বোতল তুমি ফ্রিজে রাখছো, সেইটা তোমার কাছে একটা অনুভূতি লাগছে যখন তুমি ফ্রিজ থেকে বার করছো। আর যখন তুমি বরফটাকেও ডিপ ফ্রিজ থেকে বার করছো, সেখানেও কিন্তু একটা অনুভূতি হচ্ছে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, তাহলে এই দুটো, এই যে দুটোই তো ফ্রিজ থেকে বার করেছো, তো এই গ্লাসের এই ঠান্ডা জল বা বোতলের ঠান্ডা জলটা তোমার কেমন লাগছে, আর বরফটাও বা তুমি কেমন অনুভব করবে? তখন তোমার উত্তর কি হবে? অবশ্যই ঠান্ডা। এবার আমি যদি প্রশ্ন করি, দুটো তো ঠান্ডা, এবার বলো তো কোনটা বেশি ঠান্ডা? এই যে কে বেশি ঠান্ডা, কোনটা বেশি ঠান্ডা, এখানে একটা তুলনা চলে আসছে, তাই তো? আবার দেখো, আমি যখন একটা গ্যাসের মধ্যে যখন আমি জল গরম করে আমি তো রেখে দিলাম কিছুক্ষণের জন্য, আর জলটাকে আমি গরম করে রেখে দিয়েছি, আর একটা তোমার আরও আগুন জ্বলছে। তো আমি যদি এবার বলি, দেখো এই যে গ্যাসে যে আগুনটা জ্বলছে বা এই যে জলটাকে যে তুমি যে গরম করে রেখেছো, তো দুটোর অনুভব তুমি কেমন করবে? তোমার কীরকম অনুভূতি আসবে সে স্পর্শ করলে? কারণ আমরা এই অনুভূতিটা তো মেনলি আমরা স্পর্শ করে পাই, চোখে দেখে তো পাই না, চোখে দেখে বুঝতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা হাত দিয়ে স্পর্শ করি। তো তোমার অনুভূতি কেমন হবে? হাত দিয়ে তুমি কি বুঝবে? যে অবশ্যই তুমি বলবে যে না, গরম লাগবে। এবার আমি যদি তোমাকে বলি, এই যে গ্যাসের আগুন গরম বেশি না এই এই বাটিতে রাখা এই গরম এই জলটা বেশি, তাহলে এই যে কে বেশি, আবার একটা তুলনামূলক তোমার কাছে একটা প্রশ্ন চলে এলো, কে বেশি গরম। তাহলে যখন এই যে একটা তুলনা টাইপের আসছে, কে বেশি গরম বা কে বেশি ঠান্ডা, তোমার কাছে যখন একটা উত্তর দিতে হবে একটা সঠিকভাবে, যে এবং দুটোর মধ্যেই কিন্তু ঠিকঠাক তুলনা করতে হবে, তো এই যে তুলনামূলক উত্তরের ক্ষেত্রে তখন কিন্তু আমাদের প্রয়োজন হয় পরিমাপ। কারণ কে বেশি ঠান্ডা কে বেশি গরম আমরা সঠিকভাবে ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা পরিমাপ করছি। আচ্ছা, আরও ভালো করে যদি বলি, এই দেখো এই দুটোই পেন, দেখো আমি যদি বলি কে লম্বা, হ্যাঁ তোমার এখানে চোখের দেখাতে হয়তো তোমার একটা মনে হচ্ছে, কিন্তু আমি মনে করো অনেকটা দূরে রেখে দিলাম, তখন তুমি কি করবে? একটা কি করবে, স্কেল নেবে, স্কেল দিয়ে তুমি কি করবে, মাপবে, মেপে তখন বলবে যে না এ বড় কে ছোট, তাই তো? তার মানে সেখানে তুমি একটা পরিমাপ করছো এবং পরিমাপ করে বলে দিচ্ছ কে ছোট কে বড়, তাই তো? তাহলে এক্ষেত্রেও কে গরম কে ঠান্ডা, এই যে অনুভূতিটা তুলনা করছি, এবং সেক্ষেত্রে তখন আমার একটা পরিমাপের প্রয়োজন হচ্ছে। তাহলে এই যে পরিমাপ, তাহলে আমরা কার করব, ঠান্ডা বা গরম, তাই তো?
তাহলে এই ঠান্ডা বা গরম এটা তো আমরা অনুভব করছি, তাই তো? তাহলে এই যে অনুভব, এই ঠান্ডা বা গরম, একে আমরা বলি কি জানো? বিজ্ঞানের ভাষায় কিন্তু একে আমরা বলি তাপের ফল। মানে আরো ভালো করে যদি বলি, যে আমি বলতে পারি তাপ যখন কোনো বস্তু গ্রহণ করছে, আমি প্লাস দিয়ে লিখছি, এটা গ্রহণ করছে, বস্তু যখন গ্রহণ করছে তখন হচ্ছে গরম। তাহলে তাপের ফল কি না? গরম, তাই তো? তাহলে তাপের ফল গরম। ঠিক একই রকমভাবে বস্তু থেকে আমি যখন তাপ বের করে দিচ্ছি, মানে ঠান্ডা করে দিচ্ছি, তাই তো? মানে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, সেই জন্য তো আমরা বলি ঠান্ডা। তাপ বের করে দিচ্ছি মানে সেটা মাইনাস করলাম, মানে অপসারণ, মানে বাদ দিয়ে দিলাম তাপ, বস্তু থেকে তাপ বার করে দিলাম। তাহলে আমি বলবো বস্তুটা কি ঠান্ডা, আমার অনুভব হচ্ছে। তাহলে এটা তাপের, এটার ক্ষেত্রে তাপের এটা কি ফল? ঠান্ডা। তাহলে এই যে ঠান্ডা বা গরম, এই যে তাপের এই ফলকে বিজ্ঞানের ভাষায় বলা হয়, তাপের ফলকে বলে তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে এই যে গরম বা ঠান্ডা, এটা আসলে আমরা বলবো বস্তুটার কীরকম তাপমাত্রায় আছে, বস্তুটা কীরকম, বস্তুটার উষ্ণতা। বস্তুর যদি উষ্ণতা কম হয় তখন বলবো ঠান্ডা, বস্তুর যদি উষ্ণতা বেশি হয় তখন বলবো গরম। ঠিক আছে? তার মানে আমার যখন কোনো বস্তুর ওপর তাপ প্রভাব বিস্তার করছে, তার ফল হিসাবে আমি বস্তুর মধ্যে তাপমাত্রার কি দেখি না? পরিবর্তন দেখি, তাই তো? তাহলে তাপমাত্রার কীরকম পরিবর্তন দেখি? তাপমাত্রার বাড়ছে মানে গরম, তাপমাত্রা কমছে মানে ঠান্ডা, তাই তো? তো ওই জন্য আমরা, যেহেতু আমরা ছোট, তোমরা ছোট আছো, তো তোমরা তো অতটা ভালো করে বুঝবে না, তো তার জন্য আমরা কি বলি না গরম ঠান্ডা। কিন্তু আসলে এই কতটা গরম কতটা ঠান্ডা তা কিন্তু বস্তুটার তাপমাত্রাকে নির্দেশ করবে, এবং আমরা বস্তুটার তাপমাত্রাকেই কি করব? পরিমাপ করব। তাহলে এই বস্তুর তাপমাত্রা আমরা যেটা পরিমাপ যখন করব, সব কিছু পরিমাপ করার জন্য নিশ্চয়ই যন্ত্র আছে তো। যেমন আমি এই যে বললাম এই পেনটা কতটা লম্বা, তা তুমি কি করবে? হয় একটা স্কেল দিয়ে দেবে বা ফিতে দিয়ে মাপবে তো। তাহলে স্কেল বা ফিতেটা হচ্ছে কি এটার যন্ত্র। তাহলে ঠিক একই রকমভাবে একটা বস্তু কতটা গরম কতটা ঠান্ডা, অর্থাৎ বস্তুটার মধ্যে কতটা তাপমাত্রা রয়েছে, মানে কতটা উষ্ণতা রয়েছে, তা মাপার জন্য একটা কিন্তু যন্ত্র রয়েছে। সেই যন্ত্রটার নাম কি? থার্মোমিটার। আমাদের বাড়িতে কিন্তু থার্মোমিটার আমরা দেখি। সেই থার্মোমিটারটা কি জানো আসলে? ওটা কিন্তু আমাদের ডাক্তারি থার্মোমিটার। তো দেখো আমি থার্মোমিটারটাকে এঁকেছি, দেখো এরকম 3 ধরনের থার্মোমিটার হয় মোটামুটি। একটা এরকম একটা হয়, পুরো একটা কাঁচের পুরো নল থাকে। আমি দেখাবো তোমাদের ডাক্তারি থার্মোমিটারটাকে দেখাবো, এবং এখানে একরকম একটা সরু মতন একটা কাঁচ, একটা নল, মানে এই যে ভাবো এরকম একটা, এই যে এরকম দেখো নল, নলের ভেতরে তো আমরা কি রিফিলটা ঢুকাচ্ছি তো, রিফিল তো ঠিক ওরকমভাবেই এরকম একটা বাইরের কাঁচ নল থাকে, আর এরকম সরু একটা, এর থেকে অনেক সূক্ষ্ম কিন্তু, মানে আমি তো দেখাতে পারছি না, এর থেকে অনেকটা সূক্ষ্ম একটা নল কিন্তু এইটার থেকে পুরো ভেতর দিকে পুরো থাকে এতখানি অবধি, আর এই জায়গাটা কিন্তু একটু বাঁকানো থাকে। আর এইখানটাতে কালো করে দিয়েছি, এখানে কি থাকে জানো? একটা ধাতু থাকে, যেটা তোমরা একটু বড় হলে বুঝতে পারবে এই ধাতু জিনিসটা কি। তবে জেনে রাখো পারদ থাকে, তবে চকচক করে। এই পারদটাই কিন্তু
যখন যে বস্তুর আমরা উষ্ণতা মানে অর্থাৎ তাপমাত্রা নির্ণয় করব, তার সংস্পর্শে রাখলেই ওই পারদ কি করবে, তাপটাকে গ্রহণ করে এই কুণ্ড দিয়ে আস্তে আস্তে উঠে যাবে। এবার যতটুকুনি অবধি উঠবে সেটাই হচ্ছে ওর বস্তুটার আর কি তাপমাত্রা। তো তার জন্য তাহলে একটা পরিমাপ দরকার, তাহলে কতটা উঠবে তার জন্য স্কেল থাকে। দেখো আমি 3টে ধরনের থার্মোমিটার রেখেছি। দেখো এই থার্মোমিটারটা দেখো 0 থেকে শুরু করে 100 পর্যন্ত এরকম সমানভাবে দাগ কাটা থাকে। আর একটা দেখো একই ধরনেরই থার্মোমিটার, কিন্তু দেখো এখান থেকে শুরু হচ্ছে 32 থেকে 112 পর্যন্ত। আচ্ছা, মাথার ওপরে যে এটা দিয়েছি এটাকে বলে ডিগ্রি। হ্যাঁ, মাথার ওপরে সংখ্যার মাথার ওপরে দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে একক একটা ডিগ্রি। তারপরটা যেটা বলবো আসছি, ওটা এককটা আমি পরে আসছি। তো এটাকে মাথায় এটাকে বলে, শূন্য নয় কিন্তু, ওটা ডিগ্রি। হ্যাঁ, আর একটা থার্মোমিটার আছে, সেটা দেখো শুরু 94 অর্থাৎ 94 থেকে শুরু এবং এই 110 পর্যন্ত থাকে। তো এই 3টে ধরনের থার্মোমিটার ব্যবহার করা। দেখো তিনটেই কিন্তু একই দেখতে, শুধু পার্থক্য দেখো এই স্কেলে। এই 3 ধরনের স্কেল হিসাবে কিন্তু বস্তুর তাপমাত্রা আমরা নির্ণয় করি। তো দেখো তাহলে থার্মোমিটারটা সম্পর্কে আস্তে আস্তে আমি আসছি। তাহলে থার্মোমিটারটা একটা কি না, কাঁচের তৈরি হয়, এর গায়ে স্কেলের মতন নানা দাগ কাটা থাকে, এই যে দাগ কাটা রইলো, তাই তো, এবং নম্বর দেওয়া থাকে। ভেতরে থাকে পারদ নামে একটা তরল ধাতু, খুব চকচকে হয় যাতে আমরা বুঝতে পারি নলের ভেতর দিয়ে, সেই কারণে পারদটাকে ব্যবহার করা হয়। তারপর আরও যখন বড় হবে তখন জানতে পারবে কেন পারদটাকেই নেওয়া হচ্ছে আর অন্য কাউকে নেওয়া হচ্ছে না। এবার এই থার্মোমিটারের নিচের গোল মতন কুণ্ডতে পারদটাকে, কুণ্ড মানে এইটাকে বলছে, এটাকে পুরো পারদ ভর্তি থাকে। সরু ও বাঁকানো কাঁচ নল থার্মোমিটারের ভেতরে থাকে, যার মধ্য দিয়ে পারদ ওঠা ও নামা করে। এই যে এই নলটা দিয়ে তাপ নামা ওঠা করবে, এই নলটা দিয়ে কিন্তু যাবে। এইবার এই নামা ওঠা করছে কেন, আমরা স্টার্টিংয়েই পড়েছিলাম যে কোনো বস্তু তাপ গ্রহণ করলে কি হয়, আয়তন বৃদ্ধি পায়। তাহলে এখানেও ঠিক পারদ, তো তাহলে পারদ কী করবে, যদি আমি কোনো একটা গরম বস্তুর সামনে আসলাম তাহলে সেই পারদটা কী করবে না, তাপটা গ্রহণ করলো, নিয়ে ওর আয়তন বেড়ে গেলে, যে বেড়ে যাবে তখন ও কোন দিকে যাবে, এই নল দিয়ে টুকটুক করে এগিয়ে যাবে, গিয়ে এবার যতটুকুনি পর্যন্ত ওর বৃদ্ধি হবে, মনে করো এতটুকুনি অবধি এলো, এতটুকুনি অবধি মনে করো এই পারদটা এসে গিয়ে থেমে গেল, ব্যাস। তাহলে এইটাই হচ্ছে ওর তাপমাত্রা। এবার স্কেলটার পার্থক্য অনুসারে তখন কিন্তু আমরা মানটা বিভিন্ন রকমের হয়, এটা পরে আসছি। তাহলে এইটাই বলছে যে তাপে পারদের আয়তনের পরিবর্তন হয়, এই নীতিটাকে কিন্তু এখানে ব্যবহার করা হয়। পারদের কেন, যে কোনো বস্তুর হয়, তো যেহেতু আমরা পারদ ব্যবহার করছি তাই পারদ কথাটা উল্লেখ করেছি। তাহলে এইটা হচ্ছে সাধারণভাবে থার্মোমিটারের ব্যাপার। এবার একটু আগে যে বললাম যে এই যে স্কেলগুলো আলাদা, তো এই স্কেল পার্থক্য করে কীরকমভাবে দাগ কাটা থাকে তার উপর ভিত্তি করে কিন্তু 2 ধরনের থার্মোমিটার তৈরি করা হয়, বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। এক বিজ্ঞানী আন্ডার্স সেলসিয়াস এক ধরনের আর কি থার্মোমিটার করেছিলেন, যেটার স্কেল আলাদা ছিল, মানে দাগ কাটাটা স্কেলটা যেটা বলছি আলাদা ছিল, সেই যে তার নামানুসারে আর কি সেই থার্মোমিটারটার নাম হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার। আর বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট তিনিও একটা স্কেল অনুসারে থার্মোমিটারটাকে আবিষ্কার করেছিলেন, সেই থার্মোমিটারটা তার নামানুসারে বলা হয় ফারেনহাইট থার্মোমিটার। তো এইটুকুনি গেল মোটামুটি একটা থার্মোমিটারের ধারণা। এইবার চলো এই দুটো থার্মোমিটার সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানি। দেখো, সেলসিয়াস থার্মোমিটার, তো আমি থার্মোমিটারটার একটা মোটামুটি একটা এঁকেছি,
দেখো থার্মোমিটারটা শুরু হচ্ছে 0 ডিগ্রি থেকে, এটা 100 ডিগ্রি পর্যন্ত আমার সমানভাবে দাগ কাটা থাকে, এবং 0 থেকে 100 পর্যন্ত তাহলে কটা দাগ থাকবে? সমানভাবে দাগ কাটছে এবং 100টাই দাগ কাটছে। তাই দেখো বলছি, দেখো এখানে দাগ কাটা থাকে 0 থেকে 100 পর্যন্ত। তো এই 0 থেকে 100 পর্যন্ত, তাই সর্বনিম্ন এখানে বলা হয় 0 ডিগ্রি। আচ্ছা, যেহেতু সেলসিয়াস থার্মোমিটার, তাই এই যে স্কেলটা যে করা হয়, তো তার জন্য এখানে একটা আমরা এই যখন সি লিখে দেবো, এই পাশে যখন সি, তা বুঝবে এটা সেলসিয়াস থার্মোমিটার, এর সেলসিয়াস স্কেল। এবং সেক্ষেত্রে সবচেয়ে কম আর কি তাপমাত্রা হচ্ছে কত না, এই স্কেল অনুসারে 0 ডিগ্রি সেলসিয়াস। পুরো বাক্যেও লেখা যায় অথবা এরকম সি দিয়েও লেখা যায়। আর সর্বোচ্চ বা সবচেয়ে বেশি থার্মোমিটারটা হচ্ছে, মানে তাপমাত্রাটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে এই 0 ডিগ্রি সেলসিয়াস আর 30 ডিগ্রি সেলসিয়াস কী করে আসছে এই স্কেলে, সেটা তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন জানতে পারবে। তো এখন যদি বলি তোমাদের কাছে একটু কঠিন হবে, তাই তোমরা জাস্ট জেনে রাখো সেলসিয়াস থার্মোমিটারে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। আর এই 0 থেকে 100 পর্যন্ত সমান ভাগে কটা দাগ কাটা থাকে না, সর্বোচ্চ দাগ হচ্ছে 100, সর্বনিম্ন দাগ হচ্ছে 0, তাহলে বিয়োগ করলে কত হয় না 100, তাহলে 100খানা দাগ কাটা থাকে। বোঝা গেল? এবার 100টা যে দাগ কাটা থাকে, প্রত্যেকটা এক একটা দাগকে বলা হয় কি না 1 ডিগ্রি সি। দেখো সি, এটাকে পুরো যখন পড়বো তখন আমরা কি বলবো 1 ডিগ্রি সেলসিয়াস। আর লেখার সময় পুরো বাক্যেও লিখতে পারো অথবা 1 ডিগ্রি সি লিখতে পারো। এই সি মানেই বলা যাবে এটা সেলসিয়াস থার্মোমিটারে আমরা সেলসিয়াস স্কেল দিয়ে করছি। বোঝা গেল? এইবার আমরা যখন বরফের যখন তাপমাত্রায় যে পড়েছিলাম যে কত ঠান্ডা, তাই তো বরফ, তো এই বরফটা যখন আমরা এই সেলসিয়াস থার্মোমিটারে মাপবো, তার তাপমাত্রা বা উষ্ণতা দেখাবে 0 ডিগ্রি সেলসিয়াস। আর ফুটন্ত জল, মানে যখন তোমার জল ফুটে একদম বাষ্পে পরিণত হবে, ঠিক সেই অবস্থাতেও থার্মোমিটারে ওই সেলসিয়াস থার্মোমিটারেই দেখাবে 100 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো থেকেই কিন্তু এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরীক্ষাগারে আর কি তৈরি করা হয়েছিল, যেটা তোমরা পরে শিখবে। তাহলে এই গেল হচ্ছে তোমাদের সেলসিয়াস থার্মোমিটার। তাহলে সেলসিয়াস থার্মোমিটার যদি বলা হয় সীমা, মানে শুরু থেকে শেষ, তাহলে সীমা কি বলবো 0 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি। তাহলে এইটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটারের সীমা। এটা হচ্ছে থেকে আর কি, ড্যাশ দিয়েছি মানে থেকে। এবার ফারেনহাইট থার্মোমিটার। দেখো দুটো থার্মোমিটার তো একই দেখতে, শুধু পার্থক্য কি বলেছিলাম না স্কেলে। তো এর স্কেলটা শুরু 32 ডিগ্রি থেকে, মানে 32 থেকে শুরু, আর 212 ডিগ্রি পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে। তাই জন্য দাগ কাটা থাকে 32 থেকে শুরু করে 112 পর্যন্ত দাগ কাটা দেখতে পাবে। এরকম 32 ডিগ্রি 33 ডিগ্রি এটা করতে থাকে। এবং এখানে এই যেহেতু ফারেনহাইট থার্মোমিটার, তাই ক্যাপিটাল এফ দিয়ে বোঝানো থাকে। এই এফ মানেই বোঝা যাবে এটা হচ্ছে ফারেনহাইট স্কেল অনুসারে, সি মানেই হচ্ছে সেলসিয়াস স্কেল। আর এই থার্মোমিটারটা যেহেতু শুরু 32 ডিগ্রি ফারেনহাইট, তাই এখানে এর সবচেয়ে কম তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট, আর সর্বোচ্চ একদম শেষে রয়েছে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক এটাও যে কিভাবে আসে সেটা বড় হলে তোমরা বুঝতে পারবে, কারণ এখন শুধু জাস্ট জেনে রাখো যে ফারেনহাইট থার্মোমিটারের সর্বোচ্চ তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট আর সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল?
তাহলে এবার যেহেতু 32 থেকে 212 পর্যন্ত দাগ কাটা থাকে, তাহলে কটা দাগ কাটবো? তাহলে সবচেয়ে বেশ দাগটা আছে দাগ 212। 212 থেকে 32 বিয়োগ করলে 180টা। এই 180খানা দাগ কাটা থাকে। তাহলে সেলসিয়াস কেটে দাগ কাটা থাকে কটা? না 100খানা দাগ কাটা থাকে। আর ফারেনহাইট স্কেলে দাগ কাটা থাকে 180টা। আর এই ফারেনহাইট থার্মোমিটারের এক একটা দাগ মানে সমান যে দাগ প্রত্যেকটা দাগ কাটা থাকে তাদেরকে বলা হয় 1 ডিগ্রি ফারেনহাইট, বা এরকম ছোট করে 1 ডিগ্রি এফ লেখা হয়। তোমরা কিন্তু ইংলিশেই এইগুলোকে লিখবে, ডিজিটগুলো অর্থাৎ অঙ্কগুলোকে লিখতে হবে। তো এটা বোঝা গেল। তাহলে এবার এই স্কেল তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি কি এই থার্মোমিটার দিয়ে কি বরফের তাপমাত্রা মাপতে পারবো না? অবশ্যই পারবে। ওই বরফের তাপমাত্রা মেপেই তো ওখানে বলা হয়েছে সর্বনিম্ন 32 ডিগ্রি ফারেনহাইট। এই বরফের তাপমাত্রা এই থার্মোমিটার অনুসারে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আর ফুটন্ত জলের তাপমাত্রা, বা বলতে পারো জল ফুটে যখন বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আরও যদি ভালো করে বোঝায়, একটা দেখো এটা আমি বোঝাচ্ছি। এটা মনে করো ফারেনহাইট, আমি এফ দিয়ে বোঝাচ্ছি, এটা ফারেনহাইট থার্মোমিটার আর সি দিয়ে সেলসিয়াস থার্মোমিটার। এবার এই দুটো থার্মোমিটারকে আমি একটা বরফের পাত্রে একসঙ্গে রেখে দিয়েছি। দেখবে দুটো একসঙ্গে একই মাপের উঠলো, এবং এইটার দাগ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তার মানে সেলসিয়াস স্কেলে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেল অনুসারে বরফের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? ঠিক একই রকমভাবে আমি যদি জল এরকম ফুটছে কেটলিতে, গ্যাসে বসানো আছে, এবার এই বাষ্পটার সামনে আমি দুটো থার্মোমিটার, একটা ফারেনহাইট থার্মোমিটার একটা সেলসিয়াস থার্মোমিটার রেখেছি। দেখা যাবে দুটো একসঙ্গে একই জায়গাতে গিয়ে থামছে, একই উচ্চতায় গিয়ে থামছে। এবং এই ফারেনহাইট স্কেলে ও থামলো কোন জায়গাতে? না 212 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলে থামলো 100 ডিগ্রি সেলসিয়াস। তো তাই জন্য বলা হয় ফুটন্ত জলের তাপমাত্রা, বা আরও ভালো করে এটা বললে যে জল ফুটে বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াসে অথবা 212 ডিগ্রি ফারেনহাইট। তো এইটা তোমরা কিন্তু মাথায় রেখো। সেলসিয়াস স্কেল অনুসারে বরফের তাপমাত্রা, ফারেনহাইট স্কেল অনুসারে বরফের তাপমাত্রা। জল ফুটে বাষ্পে পরিণত হয় বা ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট হিসাবে এইটা, আর সেলসিয়াস স্কেল অনুসারে। তো এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। তো এটা গেল তোমাদের সাধারণ থার্মোমিটার। এবার তোমাদের বাড়িতে থার্মোমিটার নিশ্চয়ই দেখেছো, এই যে এইবার দেখো ভালো করে দেখা, যেটা কিন্তু আমাদের কি ডাক্তারি থার্মোমিটার, জানো তো? দেখো ভালো করে একটু লক্ষ্য করে দেখো। দেখো 94 থেকে শুরু, আর এখানে দেখো 108 এফ অবধি লেখা আছে। আর এই দেখো এফ, তার মানে এটা হচ্ছে যে সেলসিয়াস স্কেল, সরি এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আর এদিকটাতে দেখো দেখো সি দেওয়া আছে, মানে এই দিকটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল। দেখো 35 থেকে শুরু, এখানে 42 অবধি আছে। আর দেখো এটা পুরো কাঁচ। আর দেখেছো এখানটাতে এই যে পারদ, এটা হচ্ছে পারদের কুণ্ড। আর ভেতরে দেখেছো এখানে একটা সরু একটা নল, এখান দিয়ে কিন্তু দেখা এতটুকু অবধি আছে, এখান থেকে এতটুকু অবধি ওঠে। এইটা হচ্ছে তোমার ডাক্তারি থার্মোমিটার। এই ডাক্তারি থার্মোমিটার যখন আমরা এইটা দিয়ে আমাদের তাপমাত্রায় তো নিমানব দেহের তাপমাত্রা, তো এটা যখন তাপ নেয় আর কি, এখানে আমরা কোথায় রাখি, আমরা বগলে বা কোথায় রাখি, মুখ জিভের ভেতরে যখন রাখি এই পোর্শনটা, তখন এখান থেকে পারদটা কী হয়, তাপ নিয়ে দেহ থেকে তাপটা নিয়ে যতটুকুনি অবধি ও বাড়ছে
মনে করো এতখানি অবধি গেল, তাহলে এটা হচ্ছে ওর তাপমাত্রা বোঝায় এটা। আর এখানে দেখো একটা দেখো একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ তো, ভালো করে লক্ষ্য করে দেখো কিন্তু তীর চিহ্নটা, আমি এটা পরে বলছি কি কেন তীর চিহ্ন থাকে, লাল তীর চিহ্নটা। আর দেখো এখানে আমি ফারেনহাইট হিসাবে যদি বলি, দেখো 94 আছে আর 108, কিন্তু আমরা ফারেনহাইটে পড়লাম কত দূর অবধি থাকে, 212 অবধি তো 32 থেকে, তাহলে কেন এতখানি অবধি আছে? তাহলে চলো আমি এটা নিয়ে আমি কি বোঝাচ্ছি। তো তাই ডাক্তারি থার্মোমিটারটা কি, ফারেনহাইট থার্মোমিটার, মেনলি থার্মোমিটারটা কিন্তু ফারেনহাইট হয়। এখন আধুনিক হিসাবে এই দুটো স্কেল দেওয়া থাকে, আবার এই যে করে এটা হচ্ছে ডিজিটাল, এরকম করে দেখো করলে অটোমেটিক আসবে, তারপর যখন এখন লো দেখাবে তখন তখন আমাদের আর কি দেহেতে ঢুকিয়ে দিতে হয়, দেহের যেখানে বগলে আমরা রাখি, তারপর অটোমেটিক এখানে তাপমাত্রা দেখায়। তো এখন এটা আধুনিক, এটা হচ্ছে সেই ওরকম পারকটা। তো মেনলি আগেকার সময় আর কি এক ফারেনহাইট থার্মোমিটারটাই থাকতো, এবং যেহেতু ফারেনহাইট স্কেল তাই জন্য এফ লেখা থাকে। তো দেখো এখানেও দেখো সেক্ষেত্রে জন্য দেখো এখানে এফ দিয়েছিল, এই স্কেলটা অনুসারে এফ নির্দেশ করে যাতে কেউ কনফিউজ না হয়ে যায়। আর 94 থেকে 110 ডিগ্রি পর্যন্ত দাগ থাকে, মানে 94 থেকে 110 ডিগ্রি পর্যন্ত দাগ থাকে। তাহলে কেন থাকে না, বলছে দেখো, বলছে আমাদের দেহের তাপমাত্রা এতটা বেশি ওঠে না, মানে 108-এর বেশি উঠবেই না, কারণ তার বেশি ওঠা মানে সেটা সম্ভবই নয়। তো তার জন্য আর কি 110 অবধি থাকে। আর আমাদের দেহের তাপমাত্রা 94-এর নিচে নামে না। আমাদের দেহের স্বাভাবিক একটা তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি, মানে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এবং ওই জায়গাটায় কিন্তু ওই অ্যারো দিয়ে থাকে, লাল করে তীর চিহ্ন থাকে, মানে ওটা স্বাভাবিক তাপমাত্রা বোঝাচ্ছে আমাদের দেহের স্বাভাবিক। মানে এই লালটা কি না, আমাদের দেহের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা। এবার এর চেয়ে যদি বেশি থাকে ওঠে, তাহলে আমার জ্বর হয়েছে, তখনই আমরা বুঝতে পারি। তো তাই জন্য বলছে দেখো 94 থেকে 110 ডিগ্রি পর্যন্ত দাগ থাকে, তার কারণ আমাদের দেহের তাপমাত্রা 110 ডিগ্রির অতিরিক্ত উঠতে পারে না, মানে কখনোই আমাদের দেহের তাপমাত্রা অত বেশি কোনোদিনও হতে পারে না, আর 94 থেকেও কম হবে না। তার জন্য 94 থেকে 110-এর মধ্যেই যেহেতু আমাদের দেহের তাপমাত্রা থাকবে, সে জ্বর থাকুক বা স্বাভাবিক থাকুক, তো তার জন্য এই 94 থেকে 110 ডিগ্রি পর্যন্ত দাগ নেওয়া হয়। তাই জন্য ডাক্তারি থার্মোমিটারের যেটা ফারেনহাইট স্কেল অনুসারে সীমা হচ্ছে 94 ডিগ্রি এফ থেকে 110 ডিগ্রি এফ পর্যন্ত। বোঝা গেল? এবার এই যে লাল যে তীর চিহ্ন থাকে, সেটা আমাদের নির্দেশ করছে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা, এবং এই আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? এবার এই যে দেখালাম একটা সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল দেখো 35 থেকে শুরু করে 42 অবধি। তাই জন্য দেখো বলছে এখানে 42 অবধি দাগ আছে, আর একটা এখানে দাগ থাকে 43 অবধি, আর কি অতখানি দেয়নি। তো তাই জন্য বলছে দেখো ডাক্তারি থার্মোমিটার সেলসিয়াস স্কেলের যদি হয়, তবে সীমা হবে 35 ডিগ্রি সি থেকে 43 ডিগ্রি সি, মানে সি মানেই হচ্ছে এই এফ, আর সি মানে হচ্ছে স্কেল, বুঝে যাবে, তার জন্য নির্দেশ করা থাকে। আর এবং ওই সেলসিয়াস স্কেল অনুসারে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 36.9 ডিগ্রি সি। দেখো
এই জায়গাতেই আছে। এবার এই দেহের তাপমাত্রা তাহলে পরিমাপ করার জন্য আমরা তাহলে থার্মোমিটারটাকে কোথায় আমরা দেবো? জিভে অথবা কোথায়? আমাদের বগলে দেব। এবং দেহ থেকে তখন তাপ নেবে, তাপটা নিয়ে পারদটা একদম এগিয়ে যাবে, যতদূর অবধি এগোবে সেটাই হবে আমাদের দেহের তাপমাত্রা। যদি জ্বর হয় এই 98.4 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে। তবে কখনোই মনে রেখো এই বেশি, তার বেশি হয়ই না, 108-এর বেশি তো হয়ই না, এটা মনে রেখো। তাহলে এই গেল হচ্ছে আমাদের থার্মোমিটার। তাহলে আমরা দুই ধরনের দুটো স্কেলের থার্মোমিটার আমরা শিখলাম। তো তার মধ্যে ডাক্তারি থার্মোমিটারটা দুই ধরনের স্কেল দিয়েই হতে পারে। এবার আমরা তাপ নিয়ে তো এত কিছু পড়লাম, পুরোপুরি পড়লাম, তাপ পরিমাপ করাও শিখলাম। আমরা তাপ কোত্থেকে আসছে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম নাকি না? তাপের মেন উৎসটা, মূল উৎসটা কি? সূর্য থেকে। কিন্তু আমরা যেহেতু এখন ছোট, অতটাও বুঝতে পারবো না যে কেন মূল উৎস সূর্যকে বলছি, কারণ তোমরা ছোট আছো। তো এমনি আমরা সাধারণভাবে আমরা যে তাপ শক্তিটা পাচ্ছিলাম সেটা মূলত প্রত্যেকে খনিজ তেল, কয়লা এই সমস্ত পুড়িয়ে আমাদের জ্বালিয়ে। তাহলে আমরা তাপের উৎস এইগুলোকে বলতে পারছি। এইবার দেখো এই খনিজ তেল, কয়লা এইগুলো কিন্তু কয়েকদিন আগে তৈরি হয়নি, কোটি কোটি বছর আগে কোনোভাবে ভূমিকম্পের কারণে যখন মাটির নিচে বিভিন্ন রকমের জীব চাপা পড়ে গেছিলো, তাদের মধ্যে একটা পরিবর্তন হয়ে কিন্তু এরা তৈরি হয়েছে। এবং মাটির তলা থেকে কিন্তু আমরা এই খনিজ তেল আর কয়লা পাচ্ছি। তাহলে এটা তো নিশ্চয়ই আবার তৈরি হবে না, অনেক বছর লাগবে। তাহলে আমরা যখন এতটা তাপের জন্য এগুলোকে খরচা করছি, তাহলে ভবিষ্যতে আমার কি সংকট দেখা দেবে, মানে শেষ হতে যেতে পারে এরকম অবস্থা। তো এই যে একটা সংকট দেখা দিতে পারে, জ্বালানি পাবো না, তখন কি হবে? তো তার জন্য এই যে কি হবে, এইটার জন্য একটা আমাকে বিকল্প পথ বার করতে হবে সংকট দূর করার জন্য। সেই পথটা কি না, আমাকে তাপ সংরক্ষণ করতে হবে, মানে কি তাপের খরচটাকে ঠিকঠাক করে রাখতে হবে। আর অন্য কিভাবে তাপ পেতে পারি তার পথ বার করতে হবে। তো তার জন্য বলছি এই সংকট দূরীকরণের কি পথ? তাপ সংরক্ষণ আর বিকল্প জ্বালানি। এবার এই তাপ সংরক্ষণের জন্য আমরা কি কি করতে পারি না? এই যে আমরা স্টোভ ব্যবহার করছি কেরোসিন তেলে, যে উনুন ব্যবহার করছি বা গ্যাস ওভেন ব্যবহার করছি রান্না বান্না যাবতীয় কাজে, তো যখন আমাদের কাজ মিটে যাবে ওটাকে জ্বালিয়ে রাখবো না, সাথে সাথে নিভিয়ে যাবো। তাহলে কী হবে? পুড়বে না, খরচ কম হবে। তাহলে আমার তাপ সংরক্ষণ হচ্ছে, অর্থাৎ এই খনিজ তেল, কয়লা এগুলোর কি হচ্ছে, জ্বালানিগুলো বেঁচে যাচ্ছে, আমি আরও কয়েক বছর ইউজ করতে পারবো। আর বিকল্প জ্বালানি মানে অন্য কোনভাবে আর কি আমি আমার তাপ উৎপন্ন করতে পারি? গোবর গ্যাস, সোলার চুল্লি এগুলো ব্যবহার করতে পারি। গোবর গ্যাসটা কি না, ওই গোবর, ওই যে গরু গবাদি পশুর আর কি মলগুলোকে, মানে গোবরগুলোকে এক জায়গায় জমা করে রাখা হয়, তো সেই আর কি ওই জমা থেকে পচে যায়, পচে একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা দিয়ে কিন্তু আগুন উৎপন্ন হয়। আর সোলার চুল্লি হচ্ছে ওই যে সূর্যের যে তাপ গরম হয়ে যায়, তার মধ্যে একটা এরকম একটা আর কি কুকার টাইপের তার রাখে, কাঁচের টাইপের, যাতে ওই সূর্যের তাপটা নিয়ে অটোমেটিক সেদ্ধ হয়ে যেতে পারে। তো এই সোলার চুল্লি আর এই গোবর গ্যাস যদি আমি ব্যবহার করি, তাহলে আমার কি হবে? কিছুটা হলেও ওই কয়লা বা খনিজ তেল পোড়ানোটা কমে যাবে। এইবার দেখো, যে কোনো জিনিসই পোড়াই না কেন, তোমরা নিশ্চয়ই দেখেছো পোড়ালে একটা কি ধোঁয়া উৎপন্ন হয়। তো এই ধোঁয়াগুলো কিন্তু খুব দূষণ করে। গাড়ি যখন চলে দেখেছো কত ধোঁয়া হয়, তো ওখান থেকে তো একটা দূষণ হয়। এই দূষণ মানে কি? পরিবেশটার ক্ষতি হচ্ছে, চারপাশের ক্ষতি হচ্ছে। তাহলে এই যে পরিবেশ দূষণ হচ্ছে তাপের প্রভাবে, অর্থাৎ আমরা যে জ্বালাচ্ছি, জ্বালানিগুলোকে পোড়াচ্ছি, তার ফলে আমার যে পরিবেশ দূষণ হচ্ছে,
তার কিন্তু প্রতিকার করার জন্য কতগুলো আমরা ব্যবস্থা নিতেই পারি। কি, এই যে কাঁচা কাঠ, মানে ভেজা যে কাঠগুলো, কাঁচা কাঠ, কাঁচা কয়লা, মানে ভালো করে তোমার করা হয়নি, শুকোয়নি, তা পোড়ানো কিন্তু বন্ধ করতে হবে। কারণ এগুলো থেকে কিন্তু খুব ধোঁয়া উৎপন্ন হয় এবং এই ধোঁয়া কিন্তু খুব বিষাক্ত। এদের পরিবর্তে আমি গুল কয়লা, কোক কয়লা ব্যবহার করবো, এগুলো কিনতে পাওয়া যায় দোকানে, সেগুলো ব্যবহার করব। এই যে গ্যাস যে আমরা ব্যবহার করছি রান্নার কাজে, সেটা জ্বালানিগুলো ব্যবহারটা আমরা কমিয়ে দেবো। তাহলে যত কম পুড়বে, তত ধোঁয়া কম উৎপন্ন হবে, তত পরিবেশ কম দূষিত হবে। আর এই যে দেখবে অনেক জায়গাতে প্লাস্টিক পোড়ায়, রাবার পোড়ায়, টায়ার টিউব, ভীষণ গন্ধ, দুর্গন্ধ বেরোয়, আর কালো একটা ধোঁয়া, এটা মারাত্মক ক্ষতি করে। তো এইগুলো যাতে কোনোভাবে পোড়ানো না হয়, তো সেগুলো দেখব। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের পরিবেশ কি হবে? দূষিত হবে না। তাহলে এই গেল তোমাদের তাপের প্রভাবের পুরো চ্যাপ্টারটা। তো আজকে আমরা থার্মোমিটার সম্পর্কে পড়লাম এবং তার সাথে পড়লাম আমরা কিভাবে তাপ সংরক্ষণ করব, বিকল্প জ্বালানি হিসাবে কাদের ব্যবহার করব, আর কিভাবে তাপের প্রভাবে, অর্থাৎ কোনো কিছু পুড়িয়ে যে পরিবেশ দূষণ ঘটছে, পরিবেশের যে দূষণ হয়, তার থেকে কিভাবে মুক্তি পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।